এখানে না খেয়ে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। আপনি খান এটা। কিন্তু আপনি না খেলে আমার কষ্ট হবে। শরীরের খুব খারাপ অবস্থা হয়ে গেছে আপনার। কৃত্রিম হেসে রিহান বলল। এখানে আর আমার সৌন্দর্য কে দেখবে বলুন? ওই ফাঁসির মঞ্চে যে কোনো সময় ডাক পড়তে পারে আমার। রিহানের কথাটা শেষ হওয়ার আগেই সুফিয়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। শেকল সহ 2 হাত তুলে চোখ মুছে বলল। ওভাবে বলবেন না, অনেকদিন পর আপনাকে পেয়েছি, এত তাড়াতাড়ি হারাতে চাই না। নিজেকে সংযত করুন। ব্রিটিশরা আশেপাশে ঘুরছে। আমরা পরস্পরের পরিচিত জানলে অন্য কক্ষে নিয়ে যাবে আপনাকে। সুফিয়া তখন মাথা নিচু করে খেতে লাগলো ধীরে ধীরে। একজন ব্রিটিশ অফিসার হাতে একটা লিস্ট নিয়ে এলেন কিছুক্ষণ পর। এই লিস্টটা বন্দীদের জন্য কোনো কাগজের লিস্ট নয়, এটা যেন মৃত্যুদূত। আর অফিসারটা আসা মানেই কারো না কারো মৃত্যু কার্যকর হবে। অফিসারটা কিছুটা দূরে দাঁড়িয়ে লিস্টের চোখ বোলালেন। সবার বুক ধুর ধুর করে কাঁপতে লাগলো। আজ উনি কার নাম ধরে ডাকবেন, কাকে তুলে নেবেন ফাঁসির মঞ্চে? খাবার আর মুখ দিয়ে গেল না কারোর। অফিসারটা ইংরেজিতে ডাক দিলেন, কয়েদি নং 97। নিজের নাম্বারটা শুনে একজন শেকল পরা বন্ধে কান্নায় ভেঙে পড়ল এখানে। তাকে ধরে কয়েকজন ব্রিটিশ সেনা টানতে টানতে নিয়ে গেল ফাঁসির মঞ্চে। তার চিৎকার কারোর হৃদয় স্পর্শ করল না। একটু পর তার শেকলটা খুলে ফাঁসির জন্য প্রস্তুত করা হলো। সোফিয়া বাকিটা আর দেখতে পারল না। ওদিক থেকে চোখ সরে কক্ষের দিকে হাঁটতে লাগলো। শেকল পরায় দ্রুত পা চালাতে পারল না। তাকে অনুসরণ করলো রিহান। একটু পর জোরে একটা আর্তনাদ এলো ফাঁসির মঞ্চ থেকে। সোফিয়া সারা শরীর কেঁপে উঠল। একজন গার্ড ওদের দুজনকে আবার তাদের কক্ষে ঢুকিয়ে বাহির থেকে বন্দি করে দিল। ভেতরে ঢুকে কান্নায় ভেঙে পড়ল সোফিয়া। রিহান তাকে আলতো করে ধরে সান্ত্বনা দিতে লাগলো। অন্ধকারে সোফিয়া রিহানের কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল। এসব আমি আর দেখতে পারবো না, আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। রিহান কি জবাব দেবে ভেবে পেল না। সোফিয়াকে এভাবে ভেঙে পড়তে দেখে নিজেকে সে শক্ত রাখলো। বলল, ধৈর্য ধরুন, শক্ত হন। আপনি এখন থেকে মনোবল হারালে আমিও দুর্বল হয়ে পড়ব আরও। সোফিয়া আরও কিছুক্ষণ কেঁদে চলল। একটু পর কক্ষের দরজা খোলার শব্দ হলে চোখ মুছে পুরোপুরি শান্ত হলো সে। একটা মশাল হাতে ভেতরে ঢুকল একজন গার্ড। গার্ডটা বাঙালি, তবে ব্রিটিশদের চাটুকার। সে এসে রেহানের উদ্দেশ্যে বলল, রিহান সাহেব, আপনি প্রস্তুত থাকুন। দুপুরের খাবারের পর আপনাকে আদালতে নিয়ে যাওয়া হবে। আজ আপনার রায় হবে ওখানে। গার্ড পুনরায় চলে গেল কথাটি বলে। থমকে বসে পড়ল রিহান। কী রায় হবে সে জানে, সবারই তো একই রায় হয়। সোফিয়াও থমকে গেল। রিহানের হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করল, কি বলে গেল এই লোকটা, কি বলে গেল? চিৎকার করে উঠল সোফিয়া। বদ্ধ করে প্রতিধ্বনি হলো সেই চিৎকারের। কোনো জবাব দেয় না রিহান। সোফিয়াকে টেনে বসা সে পাশে। সোফিয়া নীরবে কেঁদে চলেছে। রিহান অন্ধকারে তার চোখের অশ্রু মুছে বলে, আমাদের এখন ভেঙে পড়লে হবে না, শান্ত হন। শুনুন, একটা কথা বলি। বলুন। নিজেকে সামলালো সোফিয়া। আজ একজনের ফাঁসি হয়েছে, তার কক্ষটা হয়তো খালি হয়েছে। আপনাকে তার কক্ষে নিয়ে যেতে পারে। না না, আমি যাব না, আমি ওখানে মরে যাব গেলে। শুনুন, শক্ত হন। এতদিন এই বন্দি জীবনে ভাবতাম যা হবার হবে, সব ভাগ্যের উপর ছেড়ে দিব। ওরা আমাকে ফাঁসিতে ঝুলাবে, আপত্তি নেই, কিন্তু আপনাকে এখানে পেয়ে আমি মত বদলে নিয়েছি। রিহানের হাত শক্ত করে ধরে সোফিয়া। রিহান দম নিয়ে গলায় জোর দিয়ে বলে, আমি ওদের হাতে আপনাকে একা ছেড়ে দিয়ে ফাঁসিতে ঝুলব না। তাহলে কি করব আমরা? রিহানের কথায় যেন ভরসা খুঁজে পায় সোফিয়া। রিহান জবাব দিল, পালাবো এখান থেকে। আপনার জন্য আমি সব ঝুঁকি নেব। অন্য কক্ষে নিয়ে গেলে একদম ভয় পাবেন না, আমি আপনাকে যে কোনো সময় নিতে আসব। আপনি কি একা ভয় পাবেন? না, আমি সারাক্ষণ আপনাকে অনুভব করব ওই কক্ষে। আপনি আমাকে নিয়ে যাবেন সেখান থেকে, বলুন। সেটা জানি না, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাব। সোফিয়ার ভয়টা কাটতে লাগলো রিহানের কথা শুনে। আলতো করে মাথা রাখলো সে রিহানের কাঁধে। দুপুরে খাবারের সময় আবার সব শেকল পরা বন্ধীরা এক হলো বাহিরে। এবার খেতে দিল ভাত আর অল্প একটু ডাল। সামনের মাঠে কয়েকজন ব্রিটিশ সেনা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। ফাঁসির মঞ্চটা অপেক্ষা করছেন নতুন কোনো অতিথির আশায়। রিহানের খাওয়া তখনও শেষ হয়নি। কয়েকজন সেনা এসে তার উদ্দেশ্যে ইংরেজিতে ডাকলো, কয়েদি নং 117। রিহানের খাবার আর মুখ দিয়ে গেল না। সুফিয়াও থমকে গেল। ভয়ে ভয়ে তাকালো সে রিহানের দিকে। রিহান চোখ টিপে ভরসা দিল তাকে। তারপর উঠে ধীর পায়ে হাঁটতে লাগলো ব্রিটিশ সেনাদের দিকে। সুফিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় সুফিয়া নিচু সরে পড়ল। আমি আপনার জন্য অপেক্ষা করব।
ক্যাম্পে ব্রিটিশদের একটা বড় দালান তৈরির কাজ চলছে। এজন্য তারা বাইরের কোনো শ্রমিক নিয়োগ করেনি, বন্দীদের কাছ থেকেই পুরো শ্রম ওরা আদায় করে। খাবার শেষে সুফিয়াও ডাক পড়ল। কখনো এত কঠিন কাজ করেনি সে। আজ তাকে ইট ভাঙতে হচ্ছে বসে বসে। অনেকটা ইট ভাঙার পর যখন একেবারে হাঁপিয়ে উঠল, তখন একটু পানি চাইল সে। একজন ব্রিটিশ সেনা তাকে অল্প একটু পানি এগিয়ে দিয়ে শরীরে অশ্লীলভাবে হাত দিয়ে সুফিয়া থু করে এক গাদা থুতু ছাড়ল তার দিকে। ব্রিটিশ সেনা তখন রেগে গিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চোর বসালো সুফিয়ার গালে। হাত থেকে নিচে পড়ে গেল পানি। তৃষ্ণা আর মেটাতে পারল না সে। সন্ধ্যার আগে আগে কাজ থেকে বিরতি নিতে পারল সব বন্ধীরা। সুফিয়াও চলে এলো কক্ষে। ততক্ষণে রিহানও চলে এলো আদালত থেকে। যা ভেবেছিল তাই হয়েছে। আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। রায় শুনে রিহান নিজেকে সামলাতে পারলেও সেই থেকে কেঁদে চলেছে সুফিয়া। রিহান তাকে কাঁদতে নিষেধ করে বলল, আপনি এভাবে কাঁদলে আমিও মনোবল হারিয়ে ফেলবো। আমাদের পালাতে হবে, মনে আছে তো? যদি পালাতে না পারি তবে তো মৃত্যুদণ্ড দেবে। পালাবো। আমি আজ আদালতে যাওয়ার সময় পুরো পথটা দেখে এসেছি। বন্দীদের সবার শেকল পড়া, তাই রাতে খুব বেশি পাহারা থাকবে না। বলতে বলতে রিহান সুফিয়ার দু হাত ধরল। সুফিয়ার হাতে বড় বড় ফুসকা অনুভব করে জিজ্ঞেস করল, এসব কি করে হলো আপনার? ইট ভাঙতে গিয়েছে ওরা আজ সারাদিন। ফোসকা পড়ে গেছে হাতে। শুধু আজ রাতটা ধৈর্য ধরুন, আজ হয় ওদের মরবো, নয়তো পালাবো এখান থেকে। আমি আপনার সাথে মরতেও রাজি আছি। কক্ষে দরজা খোলার শব্দ হলো। দুজনেই চুপ হয়ে গেল। তখন ভেতরে প্রবেশ করলো দুজন গার্ড। ওরা এসে সোফিয়াকে আলাদা কক্ষে নিয়ে যাওয়ার জন্য বের করলো। রিহান জানে ওরা সোফিয়াকে কোন কক্ষে নিয়ে যাচ্ছে। ওরা বের হয়ে গেলে অন্ধকারে বসে বসে রিহান পরবর্তী পরিকল্পনা ছক আঁকতে লাগলো। রাতে খাবার দেওয়ার জন্য এলো দুজন গার্ড। যথারীতি একজন খাবার রেখে গেল, অন্যজন মশাল হাতে দাঁড়িয়ে থাকলো। রিহান চুপচাপ খাবার খেতে লাগলো। তখন গার্ডটা বলল, অনেক দিন ধরে তোমাকে এই কক্ষে পাহারা দিচ্ছি। এবার মনে হয় নতুন কোনো বন্দী আসবে তোমার জায়গায়। শুনলাম তোমার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। গার্ডের দিকে ঘৃণা ভরে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল রিহান। তার মাথায় এখন অন্য পরিকল্পনা ঘুরছে। গার্ডকে উত্তেজিত করা যাবে না এই মুহূর্তে। নিজেও শান্ত থাকার চেষ্টা করলো। খাওয়া শেষ হলে গার্ড বেরিয়ে যেতে চাইলে রিহান পেছন থেকে বলে উঠল, আমি একটু বের হব। কেন? ঘুরে প্রশ্ন করলো বাঙালি গার্ড। রিহান ইশারায় বোঝালো প্রাকৃতিক কাজে বের হতে হবে। গার্ড নিঃশব্দে বের হয়ে গিয়ে 1 মিনিট পর আবার ফিরে এলো। রিহানের দিকে তাকিয়ে বলল, আসো, শেষবারের মতো জ্বালিয়ে নাও আমাকে। কয়েকদিন পর তো জ্বালানোর জন্য আর তুমি থাকবে না মিয়া। প্রত্যুত্তর করল না রিহান। গার্ডের পিছু পিছু সে হেঁটে চলল শৌচাগারটা মাঠের ও প্রান্তে। সেখানে পৌঁছতে কয়েক মিনিট লাগলো। তারপর গার্ডকে উদ্দেশ্য করে বলল, শেকলের বাঁধনটা একটু হালকা করে দিন। গার্ড হেসে বলল, দুঃখিত, ভেতরে তো হাতের কাজও আছে, মনে ছিল না। হুম। অস্ফুটে শব্দ করলো রিহান। গার্ড রিহানের হাতের শেকলটা একটু হালকা করলো। রিহান শৌচাগারের দিকে এক পা বাড়িয়ে পুনরায় গার্ডের দিকে শরীরের সকল শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল। লোহার শেকলটা গার্ডের গলায় পেঁচিয়ে জোর বাড়াতে লাগলো। গার্ডের মুখ দিয়ে গোচ করে একটা শব্দ বের হলে কেবল। একটু পর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ল। রিহান সাবধানে তাকে নিচে শুয়ে দিয়ে হাত থেকে চাবির গোছাটা নিল। তারপর শেকলের বাঁধনটা পুরো খুলে ফেলল। মশালটা আগেই নিভে গেছে। গার্ডের হাত থেকে পড়ে অন্ধকারে রিহান তার নিজের কাজ চালাতে লাগলো। গার্ডের পোশাকটা খুলে নিয়ে নিজে পড়ল। তারপর মুক্ত বাতাসে জোরে একটা শ্বাস টেনে ছেড়ে দিয়ে মুখটা নিচু করে হাঁটতে লাগলো কক্ষের দিকে। করিডোরে এসে পৌঁছালে একজন ব্রিটিশ সেনা তাকে থামালো, কিন্তু সন্দেহ করলো না গার্ডের পোশাক দেখে। গার্ড বা বন্দীদের চেহারা এরা মনে রাখে না। বন্দীদেরকে নির্দিষ্ট একটা নাম্বার দিয়ে ডাকে এরা, যেমন রিহানের নাম্বার 117। ব্রিটিশ সেনাটা রিহানকে একটা আলিশান কক্ষে নিয়ে গেল। তারপর নরম বিছানায় শুয়ে রিহানকে ইংরেজিতে তার শরীরটা টিপে দিতে বলল। রিহানও যেন এই সুযোগটা চেয়েছিল। বাধ্যবোধের মতো সে ব্রিটিশ সেনার পাপ টিপতে লাগলো। এক পা দূরে পড়ে আছে কিছু বৈদ্যুতিক তার। ভবনটাতে বৈদ্যুতিক সংযোগ কাজ চলছে। এখনও সংযোগ আসেনি, তাই মশাল জেলেই আধার কাটানো হয়। পা দিয়ে বৈদ্যুতিক তারগুলো টেনে নিল রিহান। তারপর হাতে তুলে নিয়ে ক্ষিপ্র গতিতে ব্রিটিশ সেনার গলায় পেঁচিয়ে জোরে টান দিল। কেবল মুখ দিয়ে তার জিহ্বাটায় কয়েক ইঞ্চি বের হতে পারল। এরপর অসাড় হয়ে গেল ছটফটিয়ে। রিহান আবারও পোশাকটা পাল্টে দিল। গায়ে ব্রিটিশ সেনার পোশাক থাকলেও কাজটা সহজ হবে তার।
পোশাকটা পরে সে ব্রিটিশ সেনার বেশ ধরে হাঁটতে লাগলো সুফিয়াকে উদ্ধার করতে। সব কিছু সে এমনভাবেই করছে যেন হাতের সময় খুব কম। প্রতিটা কক্ষে একজন করে গার্ড থাকে। সোফিয়ার কক্ষের সামনেও একজন গার্ড হাতে মশাল ধরে ঝিমুচ্ছে। রিহান গিয়ে তাকে ইংরেজিতে দরজা খুলতে পড়ল। গার্ড দ্রুত তার সাথে আদেশ পালন করতে ব্যস্ত হয়ে পড়ল। কোনো সন্দেহ করল না। গায়ের পোশাকটা দেখে সে ব্রিটিশ সেনা ভেবে নিয়েছে। এরও সব কক্ষের বন্দির খবর রাখে না গার্ড চেহারা কেমন। গার্ড দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করলো রিহান, কিন্তু ভেতরে কক্ষটা খালি থেকে চমকে উঠল সে। এবার সে উত্তেজিত হয়ে বাংলা জিজ্ঞেস করলো, এই কক্ষে একটা মেয়ে ছিল, সে কই? রিহানের মুখে বাংলা শুনে সন্দেহ হলো গার্ডের। ভীতি কণ্ঠে গার্ড জিজ্ঞেস করলো, আপনি কে? রিহান সজোরে ঘুষি চালালো গার্ডের মুখে, একই সাথে পা চালালো দু পায়ের মাঝখানে। তারপর দুটি আঘাত সামলাতে পারল না গার্ড। চিল্লানোর সুযোগও দিল না রিহান তাকে। এক হাতে তার পুরো শরীরটা শক্ত করে ধরে অন্য হাত দিয়ে গলা চেপে ধরলো। তারপর জিজ্ঞেস করলো, মেয়েটা কোথায় বল? বলছি, গলাটা ছেড়ে দেন। চোখ মুখ দিয়ে পানি বের হলো গার্ডের। রিহান তার গলায় চাপ কমালো। গার্ড তখন বলল, মেয়েটাকে একজন ব্রিটিশ সেনা নিয়ে গেছে কিছুক্ষণ আগে। কেন নিয়ে গেছে? গলায় পুনরায় একটা চাপ বাড়ালো রিহান। ঘুট করে ঢুক গিলে গার্ড জানালো, খারাপ উদ্দেশ্য হতে পারে। দুপুরে দেখেছিলাম মেয়েটা ওই ব্রিটিশ সেনার মুখে থুতু মারছিল, তখন রেগে গিয়েছিল ওই ব্রিটিশ সেনা। রিহানের সারা শরীর যেন আগুন ধরে গেল। এবার গলায় চাপ আরো বাড়িয়ে জিজ্ঞেস করলো, কোন দিকে নিয়ে গেছে ওকে বল। গার্ড ইশারা দেখিয়ে দিলে রিহান তার ঘাড়টা মটকে দিয়ে ধাক্কা দিল। তারপর দ্রুত বের হয়ে পড়লো ওই গার্ডের হাত থেকে চাবির গোছাটা নিয়ে। সুফিয়া কিছু হয়ে যাওয়ার আগেই তাকে বাঁচাতে হবে। ক্যাম্পের যে জায়গাটায় নতুন ভবনের কাজ চলছে ওখানেই আনা হয়েছে সুফিয়াকে। দুর্বল হয়েই নিচে পড়ে আছে সে। ইতিমধ্যে অনেক চোট থাপ্পড় চলেছে তার উপর। ব্রিটিশ সেনাটা এবার তার শাড়িতে হাত রাখলো, চোখে মুখে কামড়ে নিয়ে আঁচল ধরে টানতে লাগলো। নির্বাক সুফিয়া কেবল চেয়ে থাকলো তার দিকে। বাধা দেওয়ার মতো শক্তি নেই তার। চোখ দিয়ে কেবল অশ্রু ঝরতে লাগলো। তার প্রতিটা অশ্রুর ফুটা যেন মিনতি করে চলছে, আমার সর্বনাশ করো না প্লিজ। ব্রিটিশ সেনাটা সোফিয়ার শাড়িটা খুলে নিয়ে ছুঁড়ে ফেলল। পৈশাসিক এক হাসি দিয়ে সে এবার তার ব্লাউজে হাত দিল। বাহিরে খুট করে একটা শব্দ হলো। তখন হাত সরিয়ে পেছনে তাকালো ব্রিটিশ সেনা। তাদের পোশাক পরা একজন অপরিচিতকে দেখে ইংরেজিতে প্রশ্ন করলো, কে তুমি? সোফিয়ার দৃষ্টি গেল এবার আগন্তকের উপর। আগন্তককে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানতো রিহান তাকে ঠিকই বাঁচাতে আসবে। হাসি ফুটে উঠল সোফিয়ার মুখে। তার হাসি দেখে ব্রিটিশ সেনাটার সন্দেহ হলো, তাই দৌড়ে গিয়ে মারতে গেল রিহানকে। তার আগে রিহান পাশ থেকে একটা ইট তুলে নিয়ে ক্ষিপ্র বেগে আঘাত করলো ব্রিটিশ সেনাটার মাথায়। তারপর তার মুখটা চেপে ধরলো যাতে চিৎকার করতে না পারে। সোফিয়ার দিকে চোখ গেল রিহানের। সাথে সাথে দৃষ্টি ঘুরিয়ে নিল সে। সোফিয়ার এই অবস্থা দেখতে পারবে না সে। তার সকল রাগিয়ে পড়ল ব্রিটিশ সেনাটার উপর। এক হাতে সে ওর মুখ চেপে ধরে অন্য হাত দিয়ে ইটের আঘাত করতে লাগলো মাথায়। জ্ঞান হারিয়ে পড়ে গেল ব্রিটিশ সেনাটা। তারপরও থামল না রিহান। যতক্ষণ তার রাগ মিটেনি ততক্ষণ সে ইট দিয়ে আঘাতের পর আঘাত করে রক্তাক্ত করে দিল ওকে। শেষে মৃত্যু নিশ্চিত করে থামলো। তারপর শাড়িটা খুঁজে নিয়ে সুফিয়ার শরীর ঢেকে দিল। শেকলের বাঁধনটাও খুলে দিল। দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ালো সুফিয়া। পাশে একটা মশাল জ্বলছিল, ওটা নিভিয়ে দিয়ে রিহান বলল, শাড়িটা পরে নাও, আমাদের এখনই পালাতে হবে এখান থেকে। কয়েক মিনিট সময় নিয়ে শাড়িটা পরে নিল সুফিয়া। তারপর রিহানের হাত ধরে পালানোর জন্য বের হলো। আর কোনো বাধার সম্মুখীন হতে হয়নি তাদের। শুধু ক্যাম্পের প্রবেশপথে বড় তালা ঝুলানো ছিল বলে দেয়াল টপকে পার হতে হয়েছে। দুর্বল শরীর নিয়ে সুফিয়া প্রথমে দেয়াল টপকাতে পারছিল না। পরে রিহান তাকে সাহায্য করে ব্রিটিশ সেনার পোশাক খুলে ফেলে দিল রিহান। তারপর ব্যাগ থেকে নিজের একটা পোশাক বের করে পরে নিল। ক্যাম্পে থেকে সে ব্যাগটাও নিতে পেরেছে। প্রথমে যে ব্রিটিশ সেনাটা তাকে গলায় তার পেঁচিয়ে হত্যা করেছিল তার কক্ষেই ছিল ব্যাগটা। অন্ধকারে হাঁটতে লাগলো দুজন। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠল সুফিয়া। রিহানের একটা হাত ধরে থেমে গেল সে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আর হাঁটতে পারছি না। দ্বিতীয়বার না ভেবে সুফিয়াকে কোলে তুলে নিল রিহান। সুফিয়া চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। আলতো করে সে দু হাতে রিহানের গলা জড়িয়ে ধরল। রিহান তাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো অন্ধকারে। নিজেও সে দুর্বল হয়ে পড়েছে, তবে তা বুঝতে দিল না সুফিয়াকে। এই মুহূর্তে তাদের একটা নিরাপদ দূরত্বে সরতে হবে। ক্যাম্প থেকে অনেকটা দূরে সরে আসার পর একটা মসজিদ নজরে পড়ল ওদের। মসজিদের ভেতর আলো জ্বলছে।
উঠোনে গিয়ে রিহান সুফিয়াকে কোল থেকে নামালো। সুফিয়া জিজ্ঞেস করলো, আমরা এখানে এসেছি কেন? আজ রাতটা এই মসজিদে কাটাবো আমরা। জবাব দিল রিহান। একটু পর ভেতর থেকে ল্যাম্প হাতে একজন লোক বের হলেন। উনি হয়তো মসজিদের ইমাম, মসজিদেই থাকেন। বাইরে তাদের আওয়াজ শুনে দেখতে বের হয়েছেন কারা কথা বলছে। ইমাম সাহেব ল্যাম্পটা উপরে তুলে জিজ্ঞেস করলেন, কারা আপনারা? হুজুর, আমরা বিপদে পড়েছি, আজ রাতটা আমাদের একটু আশ্রয় লাগবে। এগিয়ে গিয়ে বলল রিহান। তারপর সে সব কিছু খুলে বলল ইমাম সাহেবকে। শুনে ইমাম সাহেব বললেন, ঠিক আছে, আশ্রয় নেবেন, কিন্তু আপনারা কি স্বামী স্ত্রী? পরস্পরের দিকে তাকালো রিহান এবং সুফিয়া। তারপর আমতামতা করে রিহান বলল, আমাদের এখনো বিয়ে হয়নি, আপনি আমাদের বিয়েটা পড়াই দিবেন? কথাটা বলে রিহান তাকালো সুফিয়ার দিকে। সুফিয়া বেশ অবাক হলো হঠাৎ বিয়ের কথা শুনে, তবে তার চোখের বাসায় প্রকাশ পেল সে বিয়েতে রাজি। এবার ইমাম সাহেব বললেন, বিয়ে পড়াবো তা ঠিক আছে, তবে দুজন সাক্ষী তো লাগবে। আচ্ছা, সাক্ষী আমার কাছে আছে। বলে ইমাম সাহেব বাচ্চু এবং কালাম নামে দুজনের নাম ধরে রাখলেন। ঘুমো ঘুমো ভাব নিয়ে ভেতর থেকে দুজন বের হলো। কি হয়েছে জিজ্ঞেস করলে ইমাম সাহেব তাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিলেন। এরপর ওইখানে বিয়ে হয়ে গেল সুফিয়া এবং রিহানের। ওদের ভেতরে ঢুকতে থাকতে দিয়ে বাকিরা বারান্দায় রাত কাটালো। পরদিন যখন ওরা চলে যাচ্ছিল, ইমাম সাহেব নবদম্পতির হাতে অল্প কিছু পয়সা দিলেন যাতে তাদের কাজে লাগে। এর আগে দুজনকে পেট ভরে খাওয়ালেন। উনার এই আতিথেয়তায় মুগ্ধ হলো রিহান সুফিয়া দুজনেই। যাওয়ার আগে রিহান ইমাম সাহেবকে জড়িয়ে ধরে বলল, আপনার কাছে আমরা ঋণী হয়ে গেলাম। ইমাম সাহেব হেসে জবাব দিলেন, ঋণের কথা আসছে কেন এখানে? এটা আমার কর্তব্য। বিপদগ্রস্তের পাশে দাঁড়ানো প্রত্যেকের কর্তব্য। দোয়া করবেন আমাদের জন্য। সুফিয়াকে নিয়ে বের হয়ে এলো রিহান। একটা ট্যাক্সি ডাকলো সে। সুফিয়া জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? তোমার স্বামী তোমাকে যেখানে নিয়ে যাবে যেতে পারবে না? মৃদু হেসে মাথা কাত করে সুফিয়াকে হাস্যসূচক সম্মতি জানালো। ট্যাক্সিতে উঠে রিহান ড্রাইভারকে একটা ঠিকানা দিল। সেই ঠিকানায় চলল ট্যাক্সি। রিহানের ঘা ঘেঁষে বসে তার কাঁধে মাথা রেখেছে সুফিয়া। রিহান তার কোমর জড়িয়ে ধরেছে আলতো করে। মাথা তুলে রিহানের দিকে একবার তাকিয়ে মৃদু হাসল সুফিয়া। আলতো কণ্ঠে বলল, আপনার কাঁধে মাথা রেখে যে সুখটা এখন পাচ্ছি, এমন সুখ কবে পেয়েছি মনে করতে পারছি না। আমাকে কি আপন করতে পারোনি, নাকি হুট করে বিয়ে করে নিয়েছি বলে পরপর মনে হচ্ছে? এমন কথা বলছেন কেন? এই যে আমাকে আপনি আপনি করছো। আমি আপনি করেই বলবো, আপনি আমার আপনি, তবে আমার খুব আপনজন। বলেই লজ্জা পেল সুফিয়া। আবারও মাথা রাখলো সে রিহানের কাঁধে। রিহান তার মুখটা পুনরায় তুললে সুফিয়া চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ যেন সব লজ্জা এসে ভর করেছে তার উপর। রিহান ফিসফিস করে বলল, চোখ খুলো। ধীরে ধীরে চোখ খুলল সুফিয়া, তবে রিহানকে সতর্ক করলো যেন কিছু করে না বসে। হঠাৎ ড্রাইভারের চোখে পড়ে গেলে লজ্জার সীমা থাকবে না। রিহান প্রশ্ন করলো, আমাকে বিয়ে করে খুশি তো? অনেক খুশি। আর আমি যে ভবিষ্যতের লোক, এটা বিশ্বাস করতে পেরেছো? এখনো না। বিশ্বাস হবে। পরের বছর বাংলায় বড় একটা দুর্ভিক্ষ হবে, যে দুর্ভিক্ষটা ইতিহাসে 50-এর মনন্তর নামে লেখা থাকবে। সেই সময় বাংলার অনেক মানুষ মারা যাবে খাবার না পেয়ে। পথে ঘাটে যেন মৃত্যুর মিছিল হবে। ভালো ফসলও হবে না। বার্মা থেকে চাল আসবে না, কারণ বার্মা জাপানের দখলে। আর বাংলার মানুষ অনাহারে মারা যাবে। এতে সবচেয়ে বেশি দায় থাকবে কার জানো? কার? ব্রিটিশ সরকারের। এরা ফিরেও তাকাবে না বাংলার মানুষের দিকে, খাদ্য পাঠাবে না। চুপ করে শুনল সুফিয়া রিহানের কথাগুলো। বিশ্বাস করবে কি না করবে দ্বিধায় পড়ে গেল। রিহান আবারও বলে উঠল, আমি ওই সময় আঙ্কেলের কথায় বিয়েতে রাজি হইনি, কারণ একটা ভয় ছিল, হুট করে যদি আমি আমার যুগে ফিরে যাই তবে তোমার কি হবে? তুমি তো খুব কষ্ট পাবে। কিন্তু এখন মনে হচ্ছে আমি কখনো আর আমার যুগে ফিরতে পারবো না। আর তুমিও বাবাকে হারিয়ে খুব একা হয়ে পড়েছো, তাই বিয়ে করে তোমার জীবনের সঙ্গী হয়েছি। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম জানেন, যখন বাবার কথায় আপনি আমাকে বিয়ে করতে রাজি হননি। আমি তো আপনাকে চাইতাম মনে মনে খুব। এখন তো জীবন সঙ্গী হয়ে গেছি তোমার, এখনো আফসোস আছে? না, আফসোসের মৃত্যু হয়েছে কাল রাতেই। প্রায় 2.5 ঘন্টা পর ট্যাক্সি এসে থামলো একটা গ্রামে। রিহান ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নামলো সুফিয়াকে নিয়ে। একটা গ্রাম এলাকা। সুফিয়া আগে কখনো আসেনি এখানে। অবাক হয়ে জিজ্ঞেস করলো সে, এ কোথায় নিয়ে এসছেন আমাকে? আপনার এলাকায় নাকি? আমার শ্বশুর বাড়ি কি এখানে? তবে তার মানে এখনো বিশ্বাস করনি আমি যে ভবিষ্যতের লোক? আমি বাড়ি কোথায় পাবো এই যুগে বলো? কোথায় নিয়ে এসেছি দেখতে পাবে, চলো। সুফিয়ার হাত ধরে হাঁটলো রিহান। কিছু দূর হেঁটে এক লোককে জিজ্ঞেস করলো, ভাই সলিমুদ্দিন সাহেবের বাড়ি কোনটা বলতে পারেন?
সলিমুদ্দিন মানে আমাকে জমিদার সলিমুদ্দিনের কথা করছেন? হ্যাঁ উনি। ওই যে বড় প্রাসাদটা মানে বাড়িটা দেখতেছেন, ওইটাই জমিদার সাহেবের বাড়ি। ওইখানে আপনাকে কি কাম? আছে একটা কাজ। আপনাকে ধন্যবাদ। বলে পুনরায় হাঁটতে লাগলো ওরা প্রাসাদটার দিকে। সুফিয়া জিজ্ঞেস করলো, কে এই সলিমুদ্দিন? আপনি কি করে চেনেন? ওখানে গেলেই জানতে পারবে। প্রাসাদটার ভেতরে ঢুকতে চাইলে দুজন পাহারাদার পথ আটকালো ওদের। একজন জিজ্ঞেস করলো, সলিমুদ্দিন সাহেব আছেন? ওনার সাথে দেখা করতে চাই। চিৎকার করে বলল অন্য পাহারাদার। প্রাসাদের বারান্দায় এক বৃদ্ধ বসে তখন একটা বই পড়ছিলেন। চিৎকার শুনে তিনি তাকালেন, তারপর গলায় আওয়াজ বাড়িয়ে বললেন, কি হয়েছে ওইখানে? ওদেরকে পাঠিয়ে দাও। পাহারাদার দুজন পথ ছেড়ে দিল। এবার রিহান সুফিয়াকে নিয়ে বৃদ্ধর সামনে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধ জিজ্ঞেস করলো, কারা বাচ্চারা তোমরা? কি চাও? আপনি কি জমিদার সলিমুদ্দিন? হ্যাঁ। রিহান গিয়ে উনার কদমবুসি করলো, তারপর সুফিয়াকে বলল, সালাম করো। উনি তোমার দাদা মশাই, আর এটা তোমার দাদা বাড়ি। দাদা বাড়ি? আমার দাদা মশাই? বিস্ময়ের কথা যেন বের হচ্ছিল না সুফিয়ার মুখ দিয়ে। সুফিয়া পা ছুঁয়ে সালাম করলো। জমিদার সাহেব মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তো চিনি না তোমাদের, আমাকে দাদামশাই বলছো কেন? জমিদার সাহেবের চোখে এখনো বিস্ময়। তার বিস্ময় কাটাতে রিহান জিজ্ঞেস করলো, আপনার বড় ছেলে জাফরের কথা মনে আছে? জাফর নামটা শুনে চোখ ঝলঝল করে উঠল জমিদার সাহেবের। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে কোথায় এখন? উত্তেজিত হয়ে উঠলেন তিনি। চোখের কোনা পেয়ে অশ্রু বেরিয়ে এলো। হঠাৎ যেন আবেগ ধরে রাখতে পারেননি। রিহান কণ্ঠটা নিচু করে বলল, জাফর আঙ্কেল মারা গেছেন প্রায় 2 মাস হতে চললো। এই যে সুফিয়া জাফর আঙ্কেলের একমাত্র মেয়ে। না, তোমরা মিথ্যা বলছো। আমার ছেলে মরেনি। আমার ছেলে অভিমান করে চলে গেছে বাড়ি থেকে। ও আবার ফিরে আসবে। হো হো করে কেঁদে উঠলেন এবার বৃদ্ধ। রিহানের কথা যেন বিশ্বাস করতে পারছেন না উনি। সুফিয়া তাকে 2 হাতে ধরে অসহায় কণ্ঠে বলল, আমার মাকে বন্ধা অপবাদ দিয়েছিলেন সবাই মিলে। আমার মা বন্ধা ছিল না। এই যে আমাকে দেখুন, আমি আমার মায়ের মেয়ে। ওরে থাম থাম রে দাদাভাই, আমাদের ভুল হয়ে গিয়েছিল। সেই ভুলটা আর মনে করে দিস না। আয় আমার বুকে আয়। বলে সুফিয়াকে বুকে নিয়ে জড়ে ধরলেন জমিদার সলিমুদ্দিন। তারপর জিজ্ঞেস করলেন, তোমার মা জাহানারা এখন কোথায়? ও আসেনি সাথে? মা মারা গেছে আরো অনেক আগে। আমি এখন এতিম হয়ে গেছি। দাদার বুকে কান্নায় ভেঙে পড়ল সুফিয়া। ভেতর থেকে আরও বেশ কয়েকজন এসে উপস্থিত হলো। সবাই বুঝতে চেষ্টা করছে ঘটনাটা। পরে জমিদার সলিমুদ্দিন নিজেকে সামলে পরিবারের সবাইকে ঘটনাটা বুঝিয়ে বলেন। সবাই অনেক খুশি হলেও সুফিয়ার বাবা মার মৃত্যু হয়েছে শুনে কষ্ট পেল অনেক, কিন্তু সবই তো আল্লাহর ইচ্ছা। যা পেয়েছে তাতে সন্তুষ্ট হয়ে সুফিয়া এবং রিহানকে ঘরে তুলে নিল। এক ফাঁকে সুফিয়া সবাইকে জানিয়ে দিল রিহান তার স্বামী। জমিদার বাড়িতেই কাটতে লাগলো সোফিয়ার পরবর্তী দিনগুলো। সোফিয়া অবশ্য বিশ্বাস করতে পারছিল না পুরো ঘটনা। এটা কি আসলে তার দাদা বাড়ি? তার দাদা কি আসলেই এত বড় জমিদার? বেঁচে থাকতে বাবার মুখে কখনো দাদাবাড়ির গল্প শুনেনি সে। তাছাড়া এটা তার দাদাবাড়ি না হওয়ারই কোনো ফুরসত নেই। সবাই যেভাবে কান্নাকাটি করে তাকে গ্রহণ করেছে, তখন বিশ্বাস হতেই পারে এইটাই সোফিয়ার দাদাবাড়ি। কিন্তু রিহান কি করে জানলো এত কিছু? সে কি করে জানলো জমিদার সলিমুদ্দিন সোফিয়ার দাদামশাই? প্রশ্নটা অবশ্যই রিহানকে করতে ভুলেনি সোফিয়া। আচ্ছা, আপনি কি করে জানলেন আমার দাদা বাড়ি এখানে? জমিদার সলিমুদ্দিন আমার দাদা? রিহান জবাব দিল, আমি আঙ্কেল থেকে জেনেছি। আঙ্কেল তো প্রায় কলকাতায় বোনের কাছে পাঠানোর জন্য চিঠি লিখতেন। আরও একদিন উনি চিঠি লিখেছিলেন। ওই সময় আমি গিয়ে ওনার সাথে কথা বলি। তুমি কখনো খেয়াল করেছো কিনা জানি না, চিঠি লেখার সময় আঙ্কেলের মনটা অনেক স্মৃতিকাতর থাকে। ওই সময় যদি পরিবার পরিজন নিয়ে জিজ্ঞেস করা হয়, উনি সব বলে দিতেন। আমি ওই সময় তোমার দাদাবাড়ি সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নেই। কারণ একবার তুমি বলেছিলে দাদাবাড়ি সম্পর্কে কিছুই জানো না তুমি। সেদিন তোমার কথা শুনে খারাপ লেগেছিল। এই পৃথিবীতে সেই মেয়ে ভাগ্যবতী যার স্বামী স্ত্রীর মনের অব্যক্ত কথা বোঝার সব। আমি কি ভাগ্যবতী স্বামীর দলে পড়ি? দুষ্টুমু করে প্রশ্ন করে রিহান। সোফিয়া জিভ দেখে হেসে চলে গেল ভেতরে। সোফিয়ার আগমনে জমিদার বাড়িতে 7 দিন উৎসব হওয়ার ঘোষণা দিলেন জমিদার সলিমুদ্দিন। 7 দিন ধরে গরিব মিসকিনদের খাওয়ানো হবে, আর পরবর্তী 2 মাস সকল জমি খাজনা মাফ।
গ্রামবাসীও খুব খুশি এতে। প্রতিদিন বড় বড় গরু মহিষ জবাই করে খাবারের আয়োজন করা হয়। 7 দিন ধরে গ্রামে কারোর বাড়িতে খাবার রান্না করতে হয়নি। সবাই জমিদার বাড়িতে দল বেঁধে এসে খেয়ে যায়, এসে গল্প করে মজা করে। সুফিয়া আর রিহানকে দোয়া করে যায়। উৎসবের শেষের দিন জমিদার বাড়িতে এলাকার সব লোক উপস্থিত হলে রিহান তাদেরকে খাবার শেষে চলে না যাওয়ার অনুরোধ করে। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। উপস্থিত সবাই কিছুটা অবাক হলেও রিহান কী কথা বলবে শোনার জন্য আগ্রহ দেখালো তারা। জমিদার সলিমুদ্দিন ডাকলেন রিহানকে। তিনিও অনবগত এই ব্যাপারে। রিহানকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা দুলাভাই, বলো তো কি নিয়ে কথা বলতে চাও তুমি? দাদামশাই, তার আগে আমাকে একটা ওয়াদা করতে হবে। বলো, তুমি যা চাও পাবে। সত্যি তো? হ্যাঁ সত্যি। আমি চাই আপনি আগামী 1 বছরের জন্য কারো কাছ থেকে খাজনা নেবেন না। 1 বছরের জন্য? কেন বলো তো? সুফিয়াও এসে দাঁড়ায় ওখানে। বাড়ির বাকি সদস্যরা আসে। সুফিয়া ভয় পাচ্ছে। রিহান হুট করে সবার সামনে বলে বসবে না তো? সে ভবিষ্যতের লোক। রিহানের দিকে তাকালো সে। রিহানও তাকালো। মাথা নেড়ে চোখের বাসায় সুফিয়াকে মিনতি করলো ওইসব যেন না বলে। রিহান তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে জমিদার সাহেবকে বলল, দাদামশাই, আমি এই বাংলার ভবিষ্যৎ আন্দাজ করতে পারছি। খুব বড় ধরনের একটা দুর্ভিক্ষ আসতে চলেছে। বাংলার সং 1350-এর দুর্ভিক্ষটা হবে। তাই দুর্ভিক্ষের নাম হবে 50-এর মনন্তর। অনেক লোক খাদ্যের অভাবে মারা যাবে। আমি চাই আপনি জমির খাজনা মাফ করে দিন, আর ঘোষণা করুন সবাই যেন জমিতে ধান গম সহ নানা জাতের ফসল ফলায়। আফসোসের বিষয়, খুব কম ফসল হবে জমিতে। নিজের যা ফসল আছে তা যেন এখন থেকে সংরক্ষণ করে রাখে সবাই। কেউ যেন খাবার অপচয় না করে। কিন্তু পরের বছর দুর্ভিক্ষ হবে, তুমি এখন থেকে জানলে কি করে? প্রশ্নটা করলেন বখতিয়ার উদ্দিন, সুফিয়ার একমাত্র চাচা। তুমি কি অন্তর্যামী? রিহান মুখটা বিবর্ণ করে পুনরায় তাকালো সুফিয়ার দিকে। সুফিয়া সবার আড়ালে হাত জোর করলো রিহানের উদ্দেশ্যে, যেন উল্টাপাল্টা কিছু না বলে। রিহানও নিজের তত্ত্বটা গোপন রেখে বলল, এটা পুরোটাই আসলে আমার আন্দাজ। আমার এই আন্দাজের পেছনে কিছু কারণ হচ্ছে। এই বছর বৃষ্টি খুব কম হচ্ছে, তাই ভালো ফসল হবে না। বার্মা থেকে চাল আমদানি হতো, কিন্তু এখন চাল আমদানি বন্ধ। আর ব্রিটিশদের পক্ষে যেসব সেনারা জাপান জার্মানদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, তাদের প্রচুর খাদ্যের প্রয়োজন হবে। তাই ব্রিটিশ সরকার বেশিরভাগ খাবার মজুত করে রাখবে। বাংলার মানুষ খাবার মতো কিছুই পাবে না, খাবারের অভাবে মারা যাবে। আমরা যেন মৃত্যুর মিছিলটা একটু কমাতে পারি, সেই চেষ্টা কি করতে পারি না? ভবিষ্যতে কি হবে সেটা আন্দাজের উপর নির্ভর করে আমরা এত কিছু করতে যাব কেন? বখতিয়ার উদ্দিন এখনও একমত হতে পারছে না রিহানের সাথে। তাকে থামিয়ে সলিমুদ্দিন বললেন, বেশ, তাই হবে। ভবিষ্যতে কি হবে সেটা আমি জানি না। শুধু তোমার আবদার রাখার জন্য আর আমার দুলাভাই শফিকের খুশি করার জন্য আমি তোমার কথাগুলো জনগণের উদ্দেশ্যে ঘোষণা করব। আগামী 1 বছর কারোর কাছ থেকে খাজনা নেওয়া হবে না। বলেই হাতের ইশারা তিনি সুফিয়াকে ডাকলেন। সুফিয়া দৌড়ে গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। রিহান অন্য পাশে গিয়ে জমিদার সাহেবের কাঁধে মাথা রেখে মৃদু হাসল। জমিদার সলিমুদ্দিন দুজনকে পরম যত্নে হাত বুলিয়ে দিলেন গায়ে। সেদিন জমিদার সলিমুদ্দিন ঠিকই ঘোষণা করলেন রিহানের কথাগুলো। অল্প লোকে কথাগুলো গুরুত্ব দিলেও বেশি সংখ্যক লোক কথাগুলো বিদ্রুপ করেই উড়িয়ে দিল। অনেকে বিরক্ত হয়ে বলল, এটা কি 7 দিন ধরে খাওয়ানো শাস্তি? এতক্ষণ ধরে এইভাবে দাঁড় করে এসব কী শোনানো হচ্ছে? অদ্ভুত কথাবার্তা। তবে খাজনা মৌকুফের মেয়াদ বাড়ায় সবাই খুশি মনেই ফিরে গেল ঘরে। এই ঘটনার ঠিক 7 মাস পর ওই লোকগুলি আবার এসে হাজির জমিদার বাড়িতে, যারা সেদিন বিদ্রুপ করেছিল। সবার হাতে ভিক্ষার থলি। শুকনো চেহারা দেখে বোঝা যায় বেশ কয়েকদিন ধরে এরা অভুক্ত। পরনে কাপড়ের ভেতর শরীরটাকে তাদের মনে হলো যেন একটা কঙ্কাল। ওরা এসে একবেলা খাবার চাইলে রিহান তাদেরকে 7 মাস আগের ঘটনা মনে করিয়ে দিল। তখন সবাই কান্না করতে করতে বলল, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দিন। আমরা সেদিন আপনার কথাগুলো বিশ্বাস করিনি। রিহান বলল, যারা ভবিষ্যতের কথা ভেবে পূর্বে প্রস্তুতি নেয় তাদের ভবিষ্যতের প্রায় অর্ধেকের বেশি বাধা বিঘ্নতা কেটে যায়। আপনারা সেদিন আমার কথাগুলো বিশ্বাস করেননি। তারপর যদি একটু আপনাদেরকে দেয়া জমিগুলোতে ফসল ফলাতেন। খাজনা মাপ পেয়ে কী করেছেন এই 7 মাসে? বেশিরভাগ জমি খালি রেখে দিয়েছেন। জমিদার সলিমুদ্দিন এসে দাঁড়ালেন। এবার তিনি মন্তব্য করলেন, এই লোকগুলোর একটাই প্রাপ্য ছিল। রেহান্দুল্লা ভাই, তোমার উপরে ছেড়ে দিলাম। এদের কি করা যায় তুমি বলো। আমি যা বলি অনুরোধ রাখবেন তো? আগে কি কখনো রাখেনি? রেখেছেন, আজও রাখবেন বিশ্বাস করি।
আমরা তো কিছুটা হলেও ধান গম সংরক্ষণ করতে পেরেছি জমিদার বাড়িতে। এই অসহায় লোকগুলোকে অল্প অল্প করে কি দিতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি। রিহান মৃদু হাসলো, হেসে বলল। তবে এই লোকগুলোকে একটু সন্তুষ্ট করার ব্যবস্থা করুন। রিহান কথাটা বলেই ভেতরের দিকে হাঁটলো। সুফিয়া তার হাত ধরে নিজেদের কক্ষে টেনে নিয়ে গেল। তারপর অবাক হয়ে চেয়ে থাকলো সে রিহানের দিকে বেশ কিছুক্ষণ। রিহান মাথা দুলিয়ে প্রশ্ন করলো, কি সত্যি আপনি এসব আগে থেকে জানতেন? এখন অবিশ্বাস? আমার পেটের বাচ্চা ছুঁয়ে বলুন। রিহান সুফিয়ার পেটের উপর আলতো করে হাত রাখলো। কয়েক মুহূর্ত দম নিয়ে বলল, এই যে ছুলাম আমাদের অনাগত সন্তানকে, আমি কোনো মিথ্যা বলিনি, সব তো দেখতেই পেলে। সুফিয়ার মুখ দিয়ে যেন কথা বের হচ্ছিল না। এবার সেও বিশ্বাস করতে শুরু করেছে রিহান আসলেই ভবিষ্যতের লোক। অনেকক্ষণ পর সে মৃদু স্বরে প্রশ্ন করলো, সত্যি কি ওই দিন বিমান দুর্ঘটনায় রসগৃহ ছিলেন? সুফিয়ার প্রশ্নের মুহূর্তে জবাব না দিয়ে এক নজরে তার চেহারা দিকে তাকিয়ে থাকে রিহান। খুব অসহায় লাগছে সুফিয়াকে। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।